তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের বিশ্লেষণ। আজকে আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আমাদের আজকের আলোচনার বিষয় জাতীয় পার্টির ভবিষ্যৎ কী। এছাড়াও চলমান রাজনৈতিক নানান প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হাসনাত আলী। হাসনাত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান। তাজ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই হাসনাত ভাই আপনাকে দিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ যখন নির্বাচন চলছে, নির্বাচনী নানান প্রক্রিয়া চলছে, প্রার্থীদের আপিলের শুনানি চলছে নির্বাচন কমিশনে। অনেক প্রার্থীর প্রার্থিতা স্থগিত ছিল, বাতিল ছিল, সেগুলো অনেকেই ফিরে পাচ্ছেন, অনেকেই স্থায়ীভাবে বাতিল হয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে জাতীয় পার্টিও এই নির্বাচনে পার্টিসিপেট করবার জন্য অনেক আসনে মনোনয়ন সাবমিট করেছে এবং তাদের অনেকের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। এবং এই সময়ে আবার রাজনৈতিক একটি দাবিও আছে। বিগত শেখ হাসিনার রিজিমে তাকে তার ফ্যাসিজমকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টি এক ধরনের গৃহপালিত বিরোধী রাজনৈতিক দল হিসেবে বা সংসদের বিরোধী দল হিসেবে ফ্যাসিজমকে প্রলম্বিত করেছে বা দীর্ঘায়িত করেছে। এই দায় নিয়ে জাতীয় পার্টিকেও বিচারের দাবি জানাচ্ছে কিছু রাজনৈতিক দল এবং এই নির্বাচনে যাতে জাতীয় পার্টি অংশ নিতে না পারে। ইনফ্যাক্ট 14 দলের যে জোটটি ছিল আওয়ামী লীগের নির্বাচনী জোট বা রাজনৈতিক জোট, তারাও যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেই দাবিও আছে। আবার আমরা একটি ঐতিহাসিক নির্বাচন করতে চাচ্ছি এবং সরকার এবং গোটা জাতি চাচ্ছে একটি ঐতিহাসিক নির্বাচন হোক, যে নির্বাচনের মাধ্যমে সবার বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে। এরকম কাউকে বাইরে রেখে, কাউকে একেবারে চাপ দিয়ে নির্বাচনের বাইরে রাখার চাপ এবং ইতিহাস সৃষ্টি করা নির্বাচন, আপনি একজন একাডেমিশিয়ান, আপনার কাছ থেকে বাস্তবতা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে সাইদ ভাই। ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক, রাজনীতিবিদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, গ্লোবাল টিভির দর্শক শ্রোতা যারা প্রশ্নগুলো সহজ এই অনুষ্ঠান দেখছেন। আসলে আপনার প্রশ্নগুলো তো সহজ নয়, অনেক জটিল, এবং রাজনীতির জটিল এই মারপ্যাচে যদি হিসাব করতে চান তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমন একটি নির্বাচন যেটি অন্য যে কোনো নির্বাচনের চেয়ে একটি ভিন্ন মাত্রার নির্বাচন। স্বীকার করি না করি, কেউ খুশি হোক অখুশি হোক, এটা বাস্তবতা যে আওয়ামী লীগ এদেশের একটি প্রাচীনতম সংগঠন এবং দীর্ঘ সময় তারা শাসন, শোষণ, বাকশাল, ফ্যাসিজম সব কায়েম করেও দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল এবং স্টিল নাও তাদের একটি ভোট ব্যাংকও আছে। এবং তাদের অপরাধী নেতা, অর্থ লোপাটকারী নেতারা হয়তো পালিয়ে গেছেন, কিন্তু তাদের বিশাল একটা সমর্থন গোষ্ঠী কিন্তু আছে। এই নির্বাচনে তাদেরকে বা তাদের প্রথমবারের মতো তাদের মার্কা ব্যালট পেপারে থাকবে না। অতএব নির্বাচনে এই ব্যালট পেপার না থাকা গোষ্ঠীর যে সমর্থন, সেই সমর্থন এই নির্বাচনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যারা নির্বাচন করছেন, সেটা একটা দিক। 2 নম্বর দিক, তাহলে এখানে আওয়ামী লীগ বাহিরে ঢুকলো, এনসিপি ঢুকলো একটি আশা জাগা নিয়ে, সংবাদ দিয়ে যে নতুন বন্দোবস্তের বাংলাদেশ করবে ইত্যাদি ইত্যাদি। আমরা স্বপ্ন দেখলাম, আশা দেখলাম যে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রহীনতা, আর্থিক শৃঙ্খলার কথা বলে আর্থিক খাতগুলোকে লুটপাট করা, হরিলুট করা, এগুলো আমরা দেখলাম। সমস্ত সাংগঠনিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, মেধার ভিত্তিতে যে চাকরি হওয়ার কথা সেই চাকরি না হয়ে আবেদনী কোটা হওয়া। আমার ছাত্র বন্ধুরা সেই বৈষম্যহীন বাংলাদেশের কথা বলল এবং মেধাবীদের বাংলাদেশের কথা বলল। তারা এই কথা বলার পরে নির্বাচনের আগে এসে রণভঙ্গে দিয়ে তারা চলে গেল পুরাতন বন্দোবস্তের একটি দল, যারা দীর্ঘদিন বিএনপির সাথে ক্ষমতায় ছিল, বিরোধী দলে ছিল, রাজপথে ছিল, সংগ্রামে ছিল, আয়নাঘরে ছিল, জেলখানায় ছিল, মামলা মোকদ্দমায় ছিল, কোর্টের বারান্দায় ছিল। সেরকম দলের সাথে চলে যাওয়ার পরে মানুষের যে আশা, সেই আশা যতটা না আশা হতে হলো, তার চেয়ে বেশি আশা হতে হলো এনসিপির ভেতরে থাকা কিছু নারী নেত্রী, কিছু আলোকিত মুখ, যদি তাসনিম জারার কথাই আমি বলি, তারা বের হয়ে গেল সেখান থেকে। তাহলে থাকলো কে? জাতীয় পার্টি। আবার ওদিকে বাংলা ইসলামী আন্দোলন, আপনার নিজের এলাকায় ইসলামী আন্দোলন, চরমনায়ের পীর সাহেব, আপনি যে এলাকায় বসবাস করেন, তাদের সাথে জামাতের একটা সম্পর্ক সাপে নেউলে সম্পর্ক দীর্ঘদিন ধরে। হঠাৎ করে তারা এক জায়গায় আসলো।
এই আগে আপনি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের কথা বলবেন, তাদের রাজনীতির কথা নিষিদ্ধের কথা বলবেন না? যারা 18টি বছর হাত পাখা দিয়ে শেখ হাসিনার ফ্যাসিজমকে সুবাতাস দিল, তাদের কথা বলবেন না? সমস্যা ওই জায়গায় যে আমার যখন যেটা ভালো লাগে সেটা আমি তার চুপ থাকি, যেটা খারাপ লাগে বা যেটা হলে যেটা আমার খারাপ হয় সেটার বিপক্ষে আমি বলি। আমি জাতীয় পার্টিকে সমর্থন মোটেই করছি না। আমি যদি জাতীয় না, পার্টির কথা জাতীয় বলি, পার্টির কর্মকাণ্ড হ্যাঁ, আমি একটু বলি, 2 মিনিট সময় দেন আমাকে। জাতীয় পার্টি তো একটা ফ্যাক্টর ছিল দেশের রাজনৈতিক অঙ্গনে সরকার গঠন করার ক্ষেত্রে। তারা হয়তো নিজেরা সরকার গঠনের পর্যায়ে কখনোই যেত না, কিন্তু সরকার গঠন করার জায়গায় আপনি 14 সনের নির্বাচনের কথা বলেন, মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ পল্টন, সেই পল্টনের বিখ্যাত মাঠে 18 বেগম খালেদা জিয়ার যে জোট, সেই জোটে বক্তৃতা দিলেন, সেখান থেকে গল্ফ খেলতে গেলেন, তারপরে গল্ফ খেলতে যেয়ে উনি হাসপাতালে চলে গেলেন, নির্বাচন করবেন না ঘোষণা দিয়ে আসলেন। বাংলাদেশের ইতিহাস ভিন্ন রকম হতে পারত। জাতীয় পার্টির আজকের যে সংকট, এই সংকটটা নাও হতে পারত যদি সেই দিন আকাঙ্ক্ষার পক্ষে থেকে যদি এরশাদ সাহেব মামলা হামলা জেল এ সমস্ত ভয়ে ভীত না হয়ে উনি যদি ওই গল্ফ ক্লাব থেকে যদি গ্রেপ্তার না হতেন, এবং উনি, মানুষ জানে না যে উনি কোন আসনের নমিনেশন সাবমিট করেছেন, উনি যেখানে সাবমিট করেননি সেখান থেকে উনি নির্বাচন ঘোষণা করা হলো। উনি তারপরে সরকারের বিশেষ দূত উনি হয়ে গেলেন। 18 সনের নির্বাচনের কথা যদি বলেন, আপনি সুজাতা সেন আসলেন, সেই সুজাতার গল্প আপনারা জানেন যে সুজাতা কিভাবে জাতীয় পার্টিকে নির্বাচন করার জন্য চাপ দিয়েছেন। এটা আমাদের কথা নয়, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের কথা। উনি আসছিলেন, উড়ে আসছিলেন এখানে আওয়ামী লীগের এই ফেসিস্ট রেজিমকে দীর্ঘায়িত করার জন্য। 18 সনের নির্বাচন যদি কথা বলেন, তাজ ভাইয়েরা কী করলেন? একই সাথে বিরোধী দলে বসলেন এবং মন্ত্রীও হইলেন। অদ্ভুত রকমের একটি পার্লামেন্টারি ডেমোক্রেসি আমরা দেখলাম। বিশ্বের ইতিহাসে এ ধরনের ঘটনা আর দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই অন্তত, যে একই সাথে ফ্ল্যাগ উড়ে মন্ত্রী পরিষদে, ট্রেজারি বেঞ্চে, আবার একই দলের সদস্যরা অপোজিট বেঞ্চে। এই যে জাতীয় পার্টি এটা গেল। তারপরে 24-এর যে নির্বাচন, ওনাদের এরশাদ সাহেবের মৃত্যুর পরে ওনার ভাই জিএম কাদের, উনি ভালো ভালো কথা বললেন, কেউ কেউ ভালো ভালো কথা বললেন, কিন্তু 24-এ উনি ইন্ডিয়া গেলেন। ইন্ডিয়া থেকে ফিরে আসার পরে উনি বললেন যে ভারত কি বলেছে এটা বলা যাবে না, এবং বলা যাবে না তো যাবে না, একদম মুখ বন্ধ করলেন। যেরকম এখন আমরা শুনি কারো কারো যে কোনো কোনো দলের নেতারা ভারতের সাথে মিটিং করার পরে বলেন যে ভারত বলে দিয়েছে, এটা প্রকাশ করা যাবে না। এই যে বিষয়গুলা, আমরা আধিপত্যবাদ বিরোধের কথা বলি, আমরা ভারতের বিরোধিতার কথা বলি। মানে ছোট করে যদি বলেন, আসলে জাতীয় পার্টির ভবিষ্যৎ কি মনে হয় আপনার কাছে? একটু আমি এসে শেষ করে আমি বলছি, আমি একটু বলে। তারপরে এই 24-এর নির্বাচনে মজার ঘটনা, তাজ ভাইরা কী করলেন? আমি তাজ ভাইয়ের কথা বলছি না, তাজ ভাইয়ের দলের কথা বলছি। ওনারা পোস্টারে লিখলেন জাতীয় পার্টি মনোনীত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থিত। তাহলে মনোনীত জাতীয় পার্টি, সমর্থিত শেখ হাসিনা, একটা অদ্ভুত রকমের একটা মেকানিজম, অদ্ভুত রকমের মেশিনারিজ। এই যে বিষয়গুলো করে যতটা না সরকারি চাপে জাতীয় পার্টি কোণঠাসা ছিল, তার চেয়ে বেশি ছিল রৌশন এরশাদের অসম্ভব রকমের ক্ষমতা লিপ্সেতা এবং আরও কিছু নেতৃবৃন্দের ক্ষমতার কাছাকাছি থাকা, এবং এই দলটাকে, আওয়ামী লীগের এই ফেসিস রেজিমটাকে দীর্ঘায়িত করার একটি অনুঘটক হিসাবে কাজ করার জন্যই জাতীয় পার্টি আজকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করেছে। এক বাক্যে উত্তর দিবেন আসনাদ ভাই, সেটি হচ্ছে যে আপনিও কি চান জাতীয় পার্টি এই নির্বাচনের বাইরে থাকুক? ইয়েস অর নো? আমি দেখেন, আমি আগাগোড়াই একটা কথা বলি যে সমস্ত ব্যক্তি বা দল অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, খুন করেছে, অর্থ লোপাট করেছে, বা গণতন্ত্রকে ধ্বংসের জন্য দেশের প্রচলিত আইনে তাদের বিচার হোক, বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কে থাকবে কে থাকবে না এটা তারা ঠিক করুক। জি আসনাদ ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো এটিউ তাজ রহমান। আপনারা আপনাদের কর্মকাণ্ডে বা আপনার ব্যক্তিগতভাবে না, আপনাদের পার্টির কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের গণতন্ত্র খাদের কিনারে গিয়ে পৌঁছেছে, এবং গণতন্ত্রকে আপনারা জাতীয় পার্টি মনোনীত এবং শেখ হাসিনা সমর্থিত প্রার্থী এই জায়গায় নিয়ে গেছেন, একই সাথে ট্রেজারি বেঞ্চে আবার অপোজিশনে। এই যে মানে একই অঙ্গে বহুরূপের কারণে বাংলাদেশের গণতন্ত্র খাদের মুখে পড়েছে, এবং অনেক রাজনৈতিক দল চাচ্ছে, দাবি করছে যে আপনাদেরও বিচার হওয়া উচিত এবং আপনাদের এই নির্বাচনে বাইরে রাখা উচিত। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, কি জবাব দিবেন? ধন্যবাদ আপনাকে, এবং আমার বিজ্ঞ আলোচক বক্তব্য দিয়েছেন, সুন্দরই বক্তব্য দিয়েছেন। গ্লোবালের দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, যদি বলতে যাই তাহলে 1 ঘন্টা শেষ হবে না। না, সংক্ষেপে বিস্তারিত তারপর সংক্ষেপে বলতেই হয়, বিস্তারিত বলতে হবে, সংক্ষেপেই। জাতীয় পার্টির 14 নির্বাচন কীভাবে গিয়েছেন ভাই বলেছেন। 18তে গিয়েছেন, 18তে সবাই গিয়েছেন, বিএনপি সহ ডক্টর কামালের নেতৃত্বে
জামাত সহ সবাই কিন্তু 18 নির্বাচনে গিয়েছেন, 24-এ যায় না, আমরা গিয়েছি। ওইটার জন্য কিন্তু দলের কিছু নেতৃত্বকে দায়ী করতেই হবে। এই নেতৃত্বে নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতা লোভের জন্য এরা বারবার জাতীয় পার্টি ক্ষমতায় থাকা অবস্থায়ও নিজের স্বার্থের জন্য করেছে, ক্ষমতায় থাকার থেকে চলে যাওয়ার পরেও করেছে। এটা আমি মনে করি নৈতিকভাবে আমাদের নির্বাচনে যাওয়াটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, নিঃসন্দেহে এটাতে নৈতিকভাবে প্রশ্ন করা যায়, কিন্তু সাংবিধানিকভাবে এখানে বা আইনগতভাবে এখানে প্রশ্ন করার সুযোগ নেই। বাংলাদেশের 88 নির্বাচনে আমাদের নির্বাচন নিয়ে আলোচনা করতে পারেন। জাতীয় পার্টির একটা একতরফা নির্বাচন ছিল। 86-তে কিন্তু আমাদের সাথে আওয়ামী লীগ ছিল। সুতরাং ওই 86 নির্বাচনটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এটাতে হাত দেওয়াই যাচ্ছে না। তারপরে 15 ফেব্রুয়ারি নির্বাচন, একতরফা নির্বাচন হয়েছে। এদেশে আরেকটা নির্বাচন হয়েছে 14-তে, একতরফা নির্বাচন আমাদেরকে নিয়ে আওয়ামী লীগ করেছে। 18টা আমি বলবো না, 18টা সবাই অংশগ্রহণ করেছে এবং বিএনপি সেই পার্লামেন্টে জয়েনও করেছে। 4 বছর পার্লামেন্টে ছিল তারা। 24-এর নির্বাচন একতরফা হয়েছে। বারবার এই একতরফা নির্বাচনগুলো হচ্ছে কেন? এইটা যদি আপনি দেখতে যান তাহলে কিন্তু অনেক কিছু চলে আসছে। এখন আসেন জাতীয় পার্টির ভুল। জাতীয় পার্টির ভুল আছে বলেই তো আজকে আপনারা এই আলোচনায় আমাদেরকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি প্রশ্ন তোলার সুযোগ আছে। আমাদের জাতীয় পার্টির ভুল, নেতৃত্বের ভুল আছে, স্বীকার করি আমি। ভুল আছে বলেই আজকে আলোচনায় আমরা আসছি। তার সাথে আমাদের অবদানও আছে এই দেশে। সেই অবদানটাও স্বীকার করে না অনেকে, কিন্তু আমরা মনে করি এটাতে অবদানে আছে। আমাদের 14 নির্বাচনে পড়ে ভাই বলেছেন যে সরকারে আমরা ছিলাম, বিরোধী দলেও ছিলাম, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। বাইরে একটু আমি অ্যাড আপ করি, আছে। জার্মানিতে ছিল, অ্যাঞ্জেলা মার্কেল গভর্নমেন্ট এবং অপোজিশন গভর্নমেন্টের কিন্তু জয়েন্টলি তাদের মন্ত্রিত্ব শেয়ার করে নেওয়া হয়েছিল। যদিও বাংলাদেশের প্রথম ছিল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। পাকিস্তানের পিপলস পার্টি এবং নওয়াজ শরীফের পার্টি দুনো দলে 13 মাস কিন্তু জয়েন্ট গভর্নমেন্ট ছিল। দুনো দল থেকে 11 জন মন্ত্রী ছিল নওয়াজ শরীফের পিপিপি গভর্নমেন্টের, আবার 13 মাস পরে রিজাইন দিয়েছিল। আপনি যদি এর পরের ব্যাকে ইতিহাসে চলে যান 1945-এ, ক্লেমেন্ট অ্যাটলি ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির লিডার ছিলেন, অপোজিশন লিডার ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন আপনার আমাদের ফেমাস ব্রিটেনের প্রাইম মিনিস্টার যিনি ছিলেন, ওয়ারিয়ার প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল, তার ক্যাবিনেটের কিন্তু মন্ত্রী ছিলেন অপোজিশন পার্টির। দ্যাট ওয়াজ দি ন্যাশনাল রিকনসিলিয়েশন বা ন্যাশনাল একটা ক্রাইসিস ছিল, তখন হয়েছিল। গণতন্ত্রতে পার্লামেন্টারি সিস্টেমে এটা হয়। 14তে কি এমন ক্রাইসিস ছিল? 14তে বিরোধী দল বিএনপি নির্বাচন করে নাই, না, করতে দেওয়া হয়নি না, করে নাই। করতে দেওয়ার আওয়ামী লীগ কিন্তু 3টা নির্বাচনের মধ্যে একটা নির্বাচন করতে দেওয়া বলে নাই। এখন যেটা বলা হচ্ছে কোর্টে যাওয়া হচ্ছে, এটা দাওয়াত দিয়ে বাড়ির দরজা বন্ধ রাখার মতো না। না, সেটা আমি আওয়ামী লীগকে ডিফেন্ড করবো না। আমি ওইটার সাথে কম্পেয়ার এখন করছি। এখন দেখেন কি করা হচ্ছে। হাইকোর্টে যাওয়া হচ্ছে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে সরানোর জন্য। এখন কি করা হচ্ছে, জাতীয় পার্টির বগুড়ার অফিস দখল করে নেওয়া হয়েছে, নির্বাচন করে শিডিউল ডিক্লেয়ার দিয়েছেন, বাছাই শেষ হয়ে গেছে, আপিল চলছে। আমাদের দলের মহাসচিব আপিলের জন্য এখন গিয়ে আমাদের আজকে 19টা বদ্ধটা হয়ে গেছে এই কয়দিনে। আপনি এখন এই মুহূর্তে জুলাই যুদ্ধের নাম দিয়ে আপনি জাতীয় পার্টির অফিস বগুড়ায় দখল করে বসে আছেন। কোথায় নির্বাচন কমিশন? তাহলে তো আমরা মনে করে নিচ্ছি আপনারা জাতীয় পার্টিকে জোর করে চাচ্ছেন নির্বাচন থেকে সরে দিতে, যাতে জাতীয় পার্টি যদি নির্বাচনে সরে যায় একটা বেকম তৈরি হবে। এবং হাসনাত ভাই বলছেন যে এক ধরনের আইনি প্রক্রিয়া বিচার হওয়া উচিত। আমি নিঃসন্দেহে ওনার সাথে একমত। আওয়ামী লীগ জাতীয় পার্টি যারা জড়িত হত্যার সাথে, সন্ত্রাসের সাথে, দুর্নীতির সাথে, ব্যক্তিবিশেষের সাথে জড়িত সবার বিচারের আওতা আনা উচিত। কিন্তু দলকে আওয়ামী লীগের ব্যালটে যদি নৌকা না থাকে তাহলে লাঙল কেন থাকবে? আমি আপনাকে না, জুলাইয়ের আওয়ামী লীগের নির্দেশে যে মানুষগুলো হত্যা করা হয়েছে সেই নির্দেশে জাতীয় পার্টির টিকার টানা হয় না। জাতীয় পার্টি সেই নির্দেশে কোনো ক্ষমতা, জুলাই তো রাস্তায় নামেনি, পার্লামেন্ট থেকে পদত্যাগ করেনি। একমাত্র বিরোধী দল, একমাত্র একটা রাজনৈতিক দল জিএম কাদের সাহেব ওপেনলি সৈয়দপুর এয়ারপোর্ট নেমে বলেছেন যে ছাত্রদের উপরে যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে অন রেকর্ড, এটা আমরার সাথে একমত। এটা কিন্তু আপনাদের দল আমাদের পার্লামেন্ট থেকে রিজাইন করেনি। না, রিজাইন শেষ করে দেই। আমাদের রংপুরের ছাত্র সমাজের আমাদের কেন্দ্রীয় সভাপতি ছিল, তাকে 15 দিন জেলে রাখা হয়েছে। আমাদের রংপুরের মেয়র ছিলেন মুস্তাফিজুর রহমান, বাড়ি ছেড়ে দিয়েছেন। যারা আন্দোলন করেছে তাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছেন।
আমরা এই আন্দোলনে অংশগ্রহণ ছিলাম, বক্তব্য ছিলাম, না, পার্লামেন্টে জিএম খাদের বক্তব্য তাজ দিয়েছে। ভাই নিঃসন্দেহে এগুলো আমরা স্বীকার On করে record, on নিলাম। record। আমরা স্বীকার করে নিলাম, কিন্তু আপনারা পার্লামেন্ট থেকে তো রিজাইন করেননি, ভালো হইতো আপনারা তো resign পার্লামেন্ট ডিসলভ পর্যন্ত আপনারা ছিলেন। ভাই যদি পার্লামেন্টের থেকে রিজাইন জাতীয় পার্টি দিত তাহলে আজকে হয়তো ভিন্নতা হইতো, আজকে হয়তো অভ্যুত্থান তো হতোই। না, শুনেন, আজকে ভিন্নতা হইতো, আমার বক্তব্য ভিন্নতা আসতো, আমার বক্তব্য তেজস্ক্রিয়তা আসতো, আমার বক্তব্য মানে আপনি আরো জোরালোভাবে বক্তব্য আসতো। মানসিকভাবে কিছুটা দুর্বল এই জায়গাটিতে, না, নৈতিকভাবে কিছুটা দুর্বলতা বোধ করেন। নৈতিকভাবে দুর্বল। আমি আপনাকে শুরুতেই বলেছি যে নির্বাচন যাওয়াটা নিয়ে নৈতিক প্রশ্ন আপনি করতে পারেন, মানে আপনি শক্ত অবস্থান নিতে পারছেন না। না ওই প্রশ্নটা শেষ করে দেই। জি, প্লিজ। আপনি আমাকে ওইটাকে পেঁচানোর কোনো সুযোগ থাকবে না, আপনি পেঁচাইলে আমি আরো 3টা আপনাকে পেঁচানো শুরু করে দিব। এখন যদি আমাকে বলতে দেন তাহলে বলতে হবে ওইটা, please। যে দল হিসাবে নৈতিকভাবে আপনি আমার প্রশ্ন করতে পারবেন। আমি শুরুতেই বলেছিলাম জি, আমার বল নৈতিকভাবে আমরা নির্বাচনে গিয়েছি, কিন্তু সাংবিধানিকভাবে আইনিভাবে আমরা এই নির্বাচনে যাওয়ার জন্য আমাদেরকে আপনি ধরতে পারবেন না। আসেন জুলাইতে, জাতীয় পার্টি কি জুলাইতে আইজিপির নির্দেশ দিয়েছে? জাতীয় পার্টি কি বিজেপির প্রধানকে নির্দেশ দিয়েছে? জাতীয় পার্টি কি স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় পার্টি ছিল? না। আপনাকে আরেকটা জিনিস স্মরণ রাখতে হবে, যেদিন জামাতকে 19 জুলাই 2024 নিষিদ্ধ করা হয়েছিল, ওই দিন আওয়ামী লীগ ছিল, 14 দল ছিল, জাতীয় পার্টি সেই মিটিংয়ে অংশগ্রহণ করে নাই। যেদিন এক্সিকিউটিভ অর্ডারকে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, দ্যাট ওয়াজ দি 19th of July 2024। আপনি লিখে রাখতে পারেন, দেখতে পারেন, চেক করে নিতে পারেন। জাতীয় পার্টি সেটার অংশগ্রহণ করে নাই, জাতীয় পার্টি তো সেটার বিরোধিতা করেছে। জাতীয় পার্টি বলেছে, আপনি বলেছেন রিজাইন করেন নাই, হ্যাঁ রিজাইন করা হয়নি। জাতীয় পার্টি যদি রিজাইন করতো যে আমরা এই আন্দোলনের জন্য ছাত্রদের পক্ষ নিয়ে রিজাইন করলাম, তা আজকে ভিন্নতা তৈরি হইতো, জাতীয় পার্টির ইমেজ আরও বেশি ভালো হতো মানুষের কাছে। এটা আপনার সাথে আমি একমত হতে পারি, কিন্তু পুরোপুরি যদি জাতীয় পার্টিকে দায় দেন, আমরা সেই ট্রিগারের দায়িত্ব, গুলি করে মানুষ মারার দায়িত্ব জাতীয় পার্টি না, হত্যার দায়িত্ব না, কিন্তু হত্যায় এক ধরনের সমর্থন জুগিয়েছে। আপনি এখন জাতীয় পার্টি নিয়ে আলোচনা করছেন। বাংলাদেশের এখন দাবি বেড়াচ্ছে 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি, বাংলাদেশের দাবি বেড়াচ্ছে এখন ইসলামী আন্দোলনের পাকা, যিনি সব জায়গায় ছিলেন, আমাদের সাথেও নির্বাচনের জন্য জোট করেছিলেন। আপনি বলে যান না, এর সাথে সাথে কিন্তু আপনার চরমনাই পীর জয়েন করেছিলেন নির্বাচনে 2001-এ, পরে চলে আসছেন। তাদেরকে যদি ধরা না হয়, শুধু জাতীয় পার্টি এখানে যাওয়ার জন্য ধরা হচ্ছে কেন সেটা তো আমি জানি না। তারপরে জাতীয় পার্টির যে বলগুলো আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি কালকে আমাদের জাতীয় পার্টির অফিসে, কেন্দ্রীয় অফিসে গিয়েছিলেন, গিয়ে বলেছেন পার্টির অফিস জ্বালানো, পার্টিতে নেতাদের আক্রমণ করা, এটা আমি টোটালি নিন্দা জানাই। আজকে কেন? সেটি তো একটা আগে জানালেন না নির্বাচনী ইন্টারেস্টেড, আগে জানালেন না কেন? 4 বার আমাদের অফিস, 5 বার কেন্দ্রীয় অফিস জ্বালানো হয়েছে জাতীয় পার্টিকে শেষ করার জন্য। জাতীয় পার্টিকে নির্বাচনে যেতে দিবেন না, দিলেন। নির্বাচনে 244 জন ক্যান্ডিডেট দেওয়া হলো, বাতিল করা হয়েছিল, আজকে 19 জন পর্যন্ত মানে বৈধ হয়েছে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারপরে অফিস দখল করছেন। তার মানে এখন 22 তারিখ পরে আপনারা এই নির্বাচনী মাঠে আছেন এখনো পর্যন্ত। তাজ ভাই, আপনারা কি অবস্থায় আছেন, কেমন আছেন আমরা শুনবো। না, বলে যাব। নির্বাচন 22 তারিখ পরে যখন নির্বাচনের মাঠে ক্যাম্পেইনিং করা শুরু হয়ে যাবে, যখন প্রত্যেকটা দল নেমে যাবে তার নির্বাচনী এজেন্ডা বলার জন্য, তখন জাতীয় পার্টিকে কি এরা নির্বাচন করতে দিবে? তার মানে প্লেইং ফিল্ড থাকবে? থাকবে না। তার মানে আপনারা এক ধরনের কনফিউশনে আছেন এখনো। কনফিউশন না, আমরা সন্দিহান। আমরা এই সন্দেহ সংশয় নিয়ে আলোচনা শুনবো দুজনের কাছ থেকে। ছোট্ট একটি বিরতি থেকে ফিরে দর্শক আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর হাসনাত আলী, আছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম মেম্বার এটিও তাজ রহমান। তাজ ভাই, বিরতির আগে আপনার সাথে ছিলাম, আলোচনায় ছিলাম, জাতীয় পার্টি তাহলে শেষ পর্যন্ত ভবিষ্যৎ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? জাতীয় পার্টিকে একটা গ্রুপ যাদের নিজস্ব বেনিফিট চিন্তা করছে, একটা রাজনৈতিক সংগঠন যারা আছে, এরা চাচ্ছে জাতীয় পার্টি মার্কেট থেকে সরে দিতে, নির্বাচন থেকে অফ করে দিতে। সব ধরনের মব তো করছে, এখন হাইকোর্টেও যাচ্ছে, নির্বাচন কমিশন একদম নীরব। না, এখন তো আইনের শাসন মোটামুটি আছে। কে বললো আপনাকে আইনের শাসন আছে? অবশ্যই আদালত স্বাধীন, এখন বিচার বিভাগ স্বাধীন। শুনেন, আমি আপনাকে বলি, আওয়ামী লীগের সময় আদালত আওয়ামী লীগ দ্বারা অসহায় ছিল, আর এখন মব দ্বারা অসহায় আদালত। আপনি আমার প্রশ্ন করতে পারেন, এটি শুধুমাত্র আপনি বিরোধিতার জন্য না, আপনি আমার প্রশ্ন করেন। 5 আগস্টের পরে মবরা গিয়ে হাইকোর্টের সামনে মিছিল করে 5 জন বিচারপতিকে দায়িত্ব নিয়ে বলছেন তো, 5 জন বিচারপতিকে সরানো হয়েছে।
তারপরে 4 দিন পরে আইন অর্ডার হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এরপরে তদন্ততে পাঠিয়ে অনেক বিচারপতিকে সরানো হয়। একটি অভ্যুত্থানের পর এরকম তো ঘটনা ঘটে, এটি তো অনৈতিক না। অভ্যুত্থানের পরে তাহলে সংবিধান বাতিল করে দিতেন, অভ্যুত্থানের পরে সব বাতিল করে দিতেন, আপনারা শহীদ মিনারে চলে যেতেন, গিয়া কাগজে লিখে ওইটার উপরে শপথ নিতেন। যেহেতু আপনি সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন উপদেষ্টা পরিষদ, তাহলে তো আপনি আইনের প্রেক্ষাপটের যেটা আছে সেটা মানতে হবে। আপনি কিছু সংবিধান, কিছু আপনার হাইব্রিড, কিছু নিজের মন গড়া, কিছু মব, কিছু আপনার ইনকালাব মঞ্চ, কিছু জুলাই যোদ্ধা কে? এরা কি সংগঠনের নিবন্ধনপ্রাপ্ত যোদ্ধা? এরা জাতীয় পার্টির অফিসে ব্যানার লাগায়া হানা বুটের জন্য আরেকটা পলিটিক্যাল পার্টি, তোরা যাস না বিএনপির অফিসে একটা ব্যানার লাগা পারবে না, কারণ এটা বড় সংগঠন, ছোট সংগঠন জাতীয় পার্টিকে পিটানো, মব যা করার করছে। নির্বাচন কমিশন কোথায় আইন শৃঙ্খলা বাহিনী, কোথায় এই আপনার ইউনূস সাহেব? আমরা তো কিছু বুঝছি না। আপনারা অভিযোগ করেছেন? অবশ্যই অভিযোগও করেন, ডাইরেক্ট অভিযোগ করা হয়েছে, মহাসচিব করে সে অভিযোগ আজকে মহাসচিব প্রেস কনফারেন্স করে বলেছে। শুনেন একটা কথা আপনাকে বলি, মব অ্যান্ড গণতন্ত্র দুইটা একসাথে চলতে পারে না। মব এই দেশে চলে, দেশে রাষ্ট্র আইন চলছে না। এটা সিয়েরালিওনে, আমি অনেকবার সিয়েরালিওনে গিয়েছি, এটা ওইখানে চলতো, তখন ওই দেশে গৃহযুদ্ধ ছিল, কেউ সরকার নাই। কঙ্গোতে চলে, বিকজ এখানে কোনো আইন নেই। যখন আইন থাকে না তখন মব চলে, আপনি যা বলবেন তাই মানতে হবে, সেটাই হলো মব। আপনি বলতে চাচ্ছেন আইন নাই? কোনো আইন নাই, যে যার শক্তি সেটাই চাচ্ছে। দেশ চলছে কিভাবে? ইউনূস সাহেব নিজে বলেছেন, এয়ারপোর্ট নেমে আমার নিয়োগকর্তা হলো ছাত্ররা যা বলবে তাই হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় যে জায়গাতে 144 ছিল সেখানে মিছিল করেছে, সেখান থেকে প্রেসার দিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এরা যা চাবে তাই সরকার করবে, এরা যা বলেছে। এই নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে জামাত মুনাফিকের দল, আজকে সেই নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি জামাতের সাথে জোট বেঁধেছেন, বলেছেন জামাত এবং বিএনপি দুটোটা নাকি একই সমান, লাউ আর কদু। বলেছেন জামাতকে মুখে বলে একটা, কাজে করে আরেকটা। এই নাসিরুদ্দিন পাটোয়ারি অন রেকর্ড। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন সেপ্টেম্বরে যে এনসিপি 300টা আসনে জিতবে, আর ওইটাতে 50টা পাবো আপার হাউসে। এখন 30টা আসন নিয়ে সেই নির্বাচন করছেন। আর মব যা ওনারা করেছেন, আমাদের কোনো জেলা বাকি নেই আমাদেরকে মব করে শেষ করা। আমাদের তাহলে তোমরা নির্বাচন থেকে আমাদেরকে স্টপ করে ফেলতাম, আমরা নির্বাচন থেকে সরে যেতাম, কি হতো? রাজনীতি একটা পর্যায়ে 15 মাস চলে গেছে না, আরও 15 মাস যাবে। আপনি চিরদিন রাজনীতিতে একই অবস্থায় থাকার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগও থাকতে পারে নাই, যারা আছেন যারা আসবেন কেউ রাজনীতি থাকতে পারবে না। আমাদেরকে তো বিএনপি মব করছে না, বিএনপি আমাদেরকে ব্যান্ড চাচ্ছে না। বিএনপি মনে করছি যে যত পার্টিসিপেট হবে ইলেকশনে, তারা যদি নির্বাচনে একটা ভালো রেজাল্ট করে, এটাকে বিদেশি শক্তিরা, বিএনপি তো ভুলও করতে পারে। বিএনপি এটি সঠিক করছে, এটি কে বলেছে? বিএনপি সঠিক করছে এটা আমি বলি নাই। আমি বলছি বিএনপি গণতন্ত্রের স্বার্থে, ইনক্লুসিভ ইলেকশনের স্বার্থে একটা রাজনৈতিক দলকে, বড় একটা রাজনৈতিক দলকে নির্বাচনে রাখছে, এই জন্য যে নির্বাচনটা 14র মতো যেন আরেকটা নির্বাচন না হয়। জাতীয় পার্টি যদি কালকে নির্বাচন থেকে সরে যায়, এখানে আমি নির্বাচন 14র মতো আরেকটা হতো। তো সেক্ষেত্রে তো জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, তিনি জুলাই গণ অভ্যুত্থানের পরেই বলেছেন তিনি সবাইকে মাফ করে দিয়েছেন, তিনি কাউকে গালি দিতে চান না। তাহলে তো তিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। অন রেকর্ড একটা কথা বলে যাই, সদ্য পদত্যাগ করা একজন উপদেষ্টা মাহফুজ আলম, যখন উনি উপদেষ্টা ছিলেন তখন উনি বলেছেন যে বাংলাদেশের প্রশাসন এখন ভাগ করে নেওয়া হয়েছে, একটা বিএনপি নিয়েছে, একটা জামাত নিয়েছে, অল্প কিছু এনসিপি নিয়েছে। তাইলে এই বিএনপি জামাত যদি নিয়ে যায় আগামী নির্বাচনে, এই যে সামনের 12 তারিখ নির্বাচনে, এরাই তো সিস্টেম করে দিয়ে দিবে কে কতটা ভোট এবং সিট হবে। আর আপনারা এখন যুদ্ধ শুরু করছেন, জাতীয় সরকার গঠন করবেন। জাতীয় সরকার দিয়ে যদি সরকার গঠন করেন, তাহলে বিরোধী দল কে থাকবে? সরকারের ভুল কে ধরবে? কে সরকারকে সঠিক পথে চালাবে? আপনি তো বলছেন যে পৃথিবীতে অনেক ইতিহাস আছে এরকম, কি সরকার এবং বিরোধী দল মিলে একাকার হতে পারে। জাতীয় পার্টিও ছিল, আমরা যে ছিলাম জাতীয় পার্টির, সেইখানে মন্ত্রিত্ব নেওয়া হয়েছিল। এটা এই দেশের প্রেক্ষাপটে স্তুতিও করেছেন, সমালোচনা করেননি। এই সমালোচনা করেছেন, কিন্তু কাজে লাগে নাই। এই আগামী সরকারও যদি এরকম জাতীয় সরকার হয়ে যায় আর শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে না থাকে, একই অবস্থায় কার সক্ষমতা আছে শক্তিশালী বিরোধী দল হবার? সবাই মিলে বর্তমান বিরোধী দল যারা আছে, বিরোধী দল সবাই মিলে বিরোধী দল আসলে। আমরা একটু হাসনাত ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। হাসনাত ভাই, একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। দুর্ভাগ্য যে 24 জুলাইয়ের পরে যে দলটি বাংলাদেশে ফ্যাসিজম তৈরি করার ক্ষেত্রে আওয়ামী লীগকে অন্ধের মতো সাপোর্ট করলো, বিনা বাক্য ব্যয়। না, বাক্য ব্যয় করছে না করছে, ভাই তো বলছেন যে বাক্য ব্যয় করছে, আমি ওই বিতর্কে যেতে চাই না।
আমি তো আগেই বলেছি যে 14তে যদি এরশাদ সাহেব যদি গল্প খেলতে খেলতে যদি হাসপাতালে না যেতেন, সুজাতা সিং যদি তার সাথে বৈঠক করে তাকে বাধ্য না করতেন, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসটা ভিন্ন রকম হতে পারত। কারণ 14তেও পর্যন্ত কিন্তু এতটা খারাপ ছিল না তার আগ মুহূর্ত পর্যন্ত। 18তে উনি বললেন সবাই গেছে। আমি আমার নিজের জেলার কথা বলি, বগুড়া। তাজ ভাই নিশ্চয়ই সিলেটের মানুষ, খবর রাখবেন। জেন্না সাহেব কি এমপি হওয়ার মতো জনপ্রিয় কোনো ব্যক্তি? আমি শ্রদ্ধা রেখে বলি, আমার বড় ভাই, উনি দুইবারের এমপি। কার ভোটে হয়েছেন? কে ভোট দিয়েছে? মাহমুদুর রহমান মান্না সাহেব 2018 সনের ধানের শেষ মার্কার প্রতীক। উনি বগুড়ার নাচ গার্ডেন থেকে বের হয়ে নিজের ভোটটা পর্যন্ত দিতে পারেননি, যেতে দেওয়া হয়নি। দুপসাসিয়া আদমদিঘি নির্বাচনী এলাকা। আমরা নিজে রাজনীতি সচেতন মানুষ, যে ব্যক্তি এমপি হয়েছেন চিনি না তিনি এমপিকে, কোনোদিন নামটা পর্যন্ত তার শুনিনি। উনি জাতীয় পার্টি, ওই যে ভাগ বাটোয়ারা, জাতীয় পার্টি সমর্থিত কি মনোনীত আর শেখ হাসিনা সমর্থিত। তো এই নির্বাচন করে 24 তারিখে নির্বাচন করে এটাকে যদি উনি নির্বাচন বলেন আর যদি অন্যকে দোষ দেন তাহলে কিছু করার নাই। আমি বরং আসেন এই 26-এর নির্বাচনটা কীভাবে ভালো হয় সেটা নিয়ে আলোচনা করি। জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা করাটা এটি মানুষ খুব, ওই যে আমি একটা কথা বললাম যে এতগুলো সন্তান হত্যা হয়েছে, আমার দেশের সমস্ত ব্যাংকিং সেক্টরগুলো ধ্বংস হয়ে গেছে, বেগমপাড়ায় টাকা চুরি হয়ে গেছে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একেবারেই মুখ থুবড়ে ফেলে দেওয়া হয়েছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী দলের সেবাদাসে পরিণত হয়ে গেছে। এবং তারা তো পার্লামেন্টের শেষ দিন পর্যন্ত না, শুধু শেষ দিন পর্যন্ত না, একটি প্রতিবাদ জাতীয় পার্টি করেনি। করেছে, অতএব শেষ দিন পর্যন্ত পার্লামেন্টে তো তারা ছিল না, ভাই, থেকে তো করেনি। তারা প্রতিবাদ করেছে। যদি ওনারা করতেন, পার্লামেন্ট থেকে সরে আসতেন, ছাত্রদের পক্ষে দাঁড়াতেন, রক্তক্ষয় আরো কম হতে পারত, রক্তক্ষয় কম হতে পারতো, আমার এই সন্তানটা কম মারা যেতে পারতো। ওনারা যাননি সেই জায়গা থেকে, শেষ দিন পর্যন্ত সরকারের সাথে ছিলেন যদি শেখ হাসিনা টিকে যায়। এখন এই সেই নির্বাচনে কি অবস্থা হবে? সেই দলটাকে নিয়ে আলোচনা করাটা, সময় নষ্ট করাটার কোনো মানে আমি দেখি না। বরং আসেন মানে এই জাতীয় পার্টি 26-এর রাজনীতিতে অতটাই অপ্রাসঙ্গিক যে সময় নষ্ট একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে, একেবারেই। আমার তাজ ভাই নির্বাচন করেননি, উনি করছেন না, উনি নিজে বলছেন তিনি লজ্জিত। হ্যাঁ, না, উনি, তিনি স্বীকার করেছেন। আমি ওনাকে সাধুবাদ জানাতে চাই যে উনি অকপটে স্বীকার করেছেন যে কিছু নেতার ক্ষমতা লিপ্স, আকাশচুম্বী ক্ষমতা লিপ্স। আজকে 24-এর পরে যে জাতীয় পার্টি এই ফ্যাসিজমকে সহায়তা করলো, সহযোগিতা করলো, তাদেরকে ফুলে ফেপে বড় হওয়ার জন্য সুযোগ দিল, কয়জনকে আইনের আওতায় নিয়ে আসছেন? 26-এর বিচার কথা বলতে চাই। 26-এর নির্বাচনে তাজ ভাইরা এখনো পর্যন্ত আতঙ্কে আছেন, এক ধরনের ভয়ে আছেন, আশঙ্কায় আছেন। তবে যদি রাষ্ট্রীয়ভাবে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করা না হয়, তাহলে আমি মনে করি এই আতঙ্ক থেকে ওনাদেরকে মুক্ত করা উচিত। এই কারণে যে আমরা 18টি বৎসরের কথা বলেছি, আপনি নিজে জেলখানায় গেছেন, নির্যাতিত হয়েছেন, আমরা মামলা মোকদ্দমায় শিক্ষকতা করার পরও মামলা হয়েছি, একটা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য, একটি আলোচনার পরিবেশ তৈরি করার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য। মানে ইনক্লুসিভনেসের অজুহাতে ফ্যাসিজমের না, আমি ইনক্লুসিভনেস বলতে আমি সাধারণ ভোটারদের ইনক্লুসিভনেস বলার চেষ্টা করছি। আপনি তো 18 সনে কেন্দ্রেই যেতে দেননি, 60 লক্ষ 70 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা দিয়েছেন, গুম করেছেন, খুন করেছেন, আয়নাঘর তৈরি করেছেন, মানুষকে খুঁজে পাওয়া যায়নি, বাড়ি থেকে বের হতে দেননি। এই নির্বাচনে তাজ ভাই মব আতঙ্কে ভুগছেন না, মব আতঙ্কটা উনি খালি ভুগছেন, উনি বলছেন যে সব জায়গায় অনেকেই ভুগছে, এটি বন্ধ হওয়া উচিত। আপনি নিজেও ভুগছেন না, আমি আমার কথা বলছি না, আমি বলছি তাজ ভাইদের মতো অনেকেই ভুগছেন, আমি বলছি এটি বন্ধ হওয়া উচিত। এই নির্বাচন মব করছে কে আর কে বন্ধ করে না? দেখেন, মব কে করছে এটা তো প্রকাশ্যেই আসছে, কে মব করছে। ওনার পার্টি অফিসে ব্যানার কে লাগিয়েছে উনি নাম ধরে বলছেন মব কে করছে। তাহলে একটা দলের পার্টি অফিসে আর একটা দলের কথা আপনি বলবেন, আপনি গণভোটের প্রচার করছেন, এটিকে কিন্তু মব বলা যায় না। এটি তো যেটি সিদ্ধান্ত নিয়ে করা হয় সেটি তো মব না। আচ্ছা, আপনি যেটাই বলেন এটা তো অগণতান্ত্রিক একটি আচরণ, কি সিদ্ধান্ত? অগ্রহণযোগ্য। তাজ ভাই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টির অফিসের অগ্রহণযোগ্য একটি বিষয়। আপনি আমাকে বলেন, আপনি বেআইনি বলতে পারেন কিন্তু মব না, অগ্রহণযোগ্য, একেবারেই গণতন্ত্র এটা গ্রহণযোগ্য নয়। দেখেন, আপনি মজার ঘটনা কি, আপনি কি করবেন, আপনি বলছেন যে হানার পক্ষে জনমত তৈরি করতে হবে, হানার পক্ষে জনমত তৈরি করবেন, ভালো কথা। হানার মধ্যে একটা ক্লোজ আছে যে 5% নারী সেখানে থাকতে হবে। বিএনপি 9 জন লাগে 5% হতে, 10 জন দিয়েছিল। বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে সেটা 7-এ নামে আসছে।
এনসিপিতে কয়জন নারী থাকবে আমি জানি না, জামাতে ইসলামী একজনও নাই, তারপরে চরমোনায়ের হুজুর একজনও নাই, খেলাফত মজলিস একজনও নাই। তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বা সাংগঠনিক যে সিস্টেম, সেই সিস্টেমে আপনি না গণভোটে স্বাক্ষর করেছেন, আপনি না গণভোটে হা করবেন, তা আপনি গণভোটে হা করবেন, গণভোটে আপনি পাশ করাবেন, এত কিছু বলছেন। তো গণভোটের যে চেতনার জায়গাটায় এতদিন আলোচনা হলো, এতদিন কথা হলো, নারীর ক্ষমতায়নের কথা আমরা বললাম, তাহলে সেই প্রথমেই তো ভঙ্গ করলেন নির্বাচনে যাওয়ার আগে। জি, হাসনাত ভাই, আপনার কাছ থেকে আরও আলোচনা শুনবো যে জায়গায় তাজ ভাই কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের আতঙ্কের কথা বলছেন, সেই আতঙ্কের বিষয়ে একটু আলোচনা শুনবো। তার আগে ছোট্ট একটি বিরতি নিতে চাই। দর্শক, আর কাবিল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবিল প্রশ্নগুলো সহজ ছিলাম আলোচনায়। হাসনাত ভাই, আপনার কাছে বিরতির আগে আলোচনায় তাজ ভাই এক ধরনের আতঙ্কের কথা বললেন, ভয়ের কথা বললেন, তারা ভয় পাচ্ছেন, এবং এখানে তিনি আরও একটু বলেছেন যে নির্বাচন কমিশন কোথায়, সরকার কোথায়, একটু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, যেহেতু জাতীয় পার্টি এখনো পর্যন্ত নিষিদ্ধ না, তারা নির্বাচনী মাঠে আছেন। দেখেন, আমি আপনাকে বলি, আতঙ্কিত যদি প্রার্থীরা না হবেন, তাহলে কেন তারা গণহারে গানম্যান চাচ্ছেন? তার মানে এক ধরনের আতঙ্ক আছে। এই আতঙ্ক দূরীভূত করার দায়িত্ব সরকারের, পাশাপাশি এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এবং এই নির্বাচন প্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। কিন্তু এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য পতিত ফ্যাসিস্টের দোসররা কিন্তু নানান এন্ডে বসে আছে, তারা কিন্তু হুইসপার করছে। আমরা তাদের হুইসপারে পা দেওয়ার কিছু নেই। তারা প্রকাশ্যে বলেছে। গত পরশুদিন লন্ডনে একটা সভা হয়েছে, সেই সভাতে 2 জন মন্ত্রী ছিলেন। তার মধ্যে আব্দুর রহমানের বক্তব্য তো নিজে, তাকে প্রশ্ন করা হয়েছে যে 26-এ নির্বাচন যে হচ্ছে আপনাদেরকে বাদ দিয়ে, আপনারা নির্বাচনকে প্রতিহত করবেন কি না। উনি স্পষ্ট করে বলেছেন যে অবশ্যই প্রতিহত করার প্ল্যান আমাদের আছে। আমি মনে করতে চাই যে আমার দেশের নির্বাচন কমিশন, আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকার, যিনি বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করবেন, আমরা সেই ভালো নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে চাই। 18 বছর ভোট দিতে পারিনি। আমার 4 কোটি সন্তান, আপনি ভীত আছেন না? আমি যেতে চাই, আমি নিরাপদে যেতে চাই, বাড়িতে ফিরে আসতে চাই। আমার যে 4.5 কোটি তরুণ প্রজন্মের ভোটার 18 বছর ভোট দিতে পারেনি, তারা যেন, আমার নিজের 2টি কন্যা সন্তান প্রথমবারের মতো ভোট দিতে যাবে, আমি যেন সেই 2টি কন্যা সন্তানকে ভোট কেন্দ্রে নির্ভয়ে পাঠাতে পারি এবং তারা নির্ভয়ে বাড়ি থেকে আবার ফিরে আসবেন, এই নিশ্চয়তার আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্য। আপনাকে আরেকটি প্রশ্ন করি। আমি জানি আপনি বগুড়ার মানুষ হিসেবে এক ধরনের রাজনৈতিক সচেতন মানুষ আপনি, এবং বিএনপির সাথে একটু সম্পর্ক ভালো আপনার। তারেক রহমানের যে এই যে যাওয়া বিভিন্ন জায়গায়, বিশেষ করে সিলেটে যাবেন, সেই জায়গায় ব্যারিস্টার শিশির মনির প্রশ্ন তুলেছেন যে তারেক রহমানকে কেন এত প্রোটোকল দেওয়া হবে। তিনি রাষ্ট্রকে প্রশ্ন তুলেছেন আজকে। দেখেন, আপনি বিষয় হলো যে যদি শিশির মনির সাহেবের যদি আরও প্রোটোকল লাগে, উনি সরকারের কাছে চাইতে পারেন, রাষ্ট্রের কাছে চাইতে পারেন। কারণ ওনাকে যে প্রোটোকল দেওয়া হয়েছে, নিশ্চয়ই গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এই প্রোটোকলটা ওনাকে দেওয়া হয়েছে। মনে রাখতে হবে যে তারেক রহমান এমন একজন মানুষ, আমি এমনি বলতে, যার বাবা ছিলেন দেশের স্বাধীনতার ঘোষক, যার বাবা ছিলেন দেশের রাষ্ট্রপতি, যার মা ছিলেন সর্বকালের সর্বসময়ের জন্য নন্দিত দলীয় নেতৃত্বের ছাপিয়ে যিনি নন্দিত একজন মানুষে মানবিক নেতৃত্বে পরিণত হয়েছেন। তার সন্তানের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাষ্ট্র যে ব্যবস্থা নিয়েছে, আমি রাষ্ট্রকে সাধুবাদ জানাই। তবে বলি, এই বিতর্ক শিশির মনি তৈরি না করে যদি শিশির মনি সাহেব এটি বলতেন যে তারও নিরাপত্তা ঝুঁকি আছে, তারও দরকার, বা ওনাদের দলের নেতার নিরাপত্তা ঝুঁকি আছে, সেটিও দরকার, আমি এটাকে পজিটিভলি আমি অ্যাপ্রিসিয়েট করতাম। কিন্তু আপনি সমালোচনা করবেন 24-এ এসে দাঁড়িয়ে, বরং এই আলোচনাটা করেন না কেন? 19 বছর তারেক রহমান যেখান থেকে রাজনীতি শুরু করলেন, যে বগুড়া এই জায়গা থেকে সাধারণ সদস্য পদের মধ্য দিয়ে, আজকে দলের উনি প্রধান। বগুড়াই যাবেন, আবেগের জায়গা, যে জায়গার প্রত্যেকটি জায়গার ওনার পদধূলি। 19 বছর ওনার রেখে আসা স্টেডিয়াম ধ্বংস হয়ে গেছে। 19 বছর ওনার রহমানিয়া মসজিদ তৈরি করছেন, বাইতুর রহমান মসজিদ, সেই মসজিদে একটা ইটের গাঁথনি পর্যন্ত লাগাতে দেওয়া হয়নি। ওনার রাস্তাঘাটগুলো ভেঙে জরাজীর্ণ হয়ে গেছে। ওনার শখের পৌরসভা ধ্বংসপ্রায় বলতে গেলে। সেই জায়গায় উনি যাবেন, আবেগের জায়গা। ওনার বাড়িতে জং ধরেছে, মরিচিকা ধরেছে, সেখানে যাবেন। সেই জায়গাতে আইনের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল হলে দেশের নির্বাচন ব্যবস্থাকে
প্রশ্নবিদ্ধ না করার কতটুকু পজিটিভ একটা গেস্টার থাকলে যে নির্বাচন কমিশন থেকে বলা মাত্র সকল প্রস্তুতি সম্পন্ন না থাকা সত্ত্বেও উনি বাতিল করেছেন। আমি শিশির মনিদেরকে বলতে চাই, আসেন আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ি, সবার নিরাপত্তা নিশ্চিত করি, প্রত্যেকটি নাগরিক, শুধু তারেক রহমান কেন, আমি আমার নিরাপত্তাটুকু নিশ্চিত করব। আপনার কাছে আবারও শুনবো তাজ ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই তাজ ভাই একই বিষয়। ভাই বলছিলেন যে মব হচ্ছে, যারা যাচ্ছে মবের জন্য, মাহমুদুর রহমান মান্না ভাই শব্দটা বলি, যে উনি বলছিলেন এলাকায় গিয়ে ভোট দিতে পারেন নাই। এই মান্না ভাই বলেছেন যে আমার প্রার্থিতা মব করে বাতিল করা হয়েছে। যদি অন রেকর্ড ভাই জানে, আপনি জানেন, আমি জানেন, বলছেন মব করে আমার প্রার্থিতা, এই 2026-এর কথা বলতেছি আপনাকে। এটাই হলো বাংলাদেশের কালচার, প্র্যাকটিস এমনভাবে হচ্ছে, সবসময় এটা হয়। এটা দুঃখজনক। আগে 24-এর যেটা দুঃখজনক, এখনও দুঃখজনক। আপনি দেখেন একের পর একটা পলিটিক্যাল অ্যাসাসিনেশন বা এমনি কিলিং হচ্ছে। স্বাধীন মালিক বলেছেন নির্বাচন কমিশনের কার্যকলাপ দেখে মনে হয় আমার সংসদ নির্বাচন নয়, মেম্বারশিপ নির্বাচনের ব্যবস্থার আয়োজনে ওনারা আছেন, ইউনিয়ন পরিষদ মেম্বার। দ্যাট ইজ দি স্বাধীন মালিকের বক্তব্য। আপনি এখন বাংলাদেশের আগামী ইলেকশনের জামাত জোট এবং বিএনপি জোট, দুইটা জোট, এখানে আর তার জোট, তার শক্তিশালী কেউ টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে কম্পিটিশনে। জাতীয় পার্টিও পারবে না টিকতে। ব্যক্তিগতভাবে আমার, আপনাদের তো আওয়ামী লীগের ভোট ব্যাংকটা আপনাদের ফেভার করবে। শুনেন, আওয়ামী লীগের ভোট ব্যাংক আপনি জাতীয় পার্টির কাঁধে দিয়েন না। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য জামাত দৌড়াচ্ছে একদম, হ্যারিকেন কখনো অফ করে, কখনো হ্যারিকেন চালায়। না, এটা তো তাদের পলিটিক্যাল, এটা যার যার রাজনীতির কৌশল। বিএনপিও চেষ্টা করছে। বিএনপির আব্বাস সাহেব, মির্জা আব্বাস বলেছেন আওয়ামী লীগের সব ভুল করে নাই, যারা নিরীহ মানুষ তারা ভোট দিতে চাইলে আমাদের ভোট দিতে পারে। সেটি তো আপনিও বলবেন, আমিও বলবো, যারা অপরাধ করেনি তারা ভয় পাবে। আপনারা সব সময়, আমরা যদি এই শব্দটা, আমি তাজ রহমান বলি, আপনি কালকে রাত্রে কোট করবেন আপনার দিয়ে পোস্ট কার্ড দিয়ে, তাজ রহমান বললেন আওয়ামী লীগের ভোটে আমরা জিতবো, আপনি লাগাই দিবেন। কারণ আওয়ামী লীগের ভোটের ব্যাপারে জাতীয় পার্টি বললে ওইটাকে খুব ভালো টেকিং করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে বলি, গত বৃহস্পতিবারে এলাকায় গিয়েছিলাম, আজকে আসছি, এলাকাতে কোনো ইলেকশন হচ্ছে বলে কোনো দা নাই। সাধারণ মানুষ ইলেকশন হবে কিনা সন্দেহ করছে। কেন? সাধারণ মহিলারা বলতেছে ইলেকশন হবে কিনা, কেন? এখনো সেই প্রশ্ন আছে। ট্রাস্ট মি, বলতেছে কেন? সিলেটের 6 যে আসনটা, আমার এলাকার বাড়ি এখানে, নুরুল ইসলাম নাহিদ ছিলেন এখানে, এইখানে বুটের কোনো ধরনের কোনো কিচ্ছু নাই। সাধারণ মানুষ মনে করছে, খেটে খাওয়া মানুষ চা খাচ্ছে, ক্যারেম খেলছে, আর জসিমের টুসটা 21 তারিখের পরে না, মানুষ মনে করছে যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা, আমি ভোট দিতে যেতে পারবো কিনা। আপনি মনে করেন জামাত চাইছে প্রত্যেকটা আসনে 5 জন করে সেনাবাহিনী দেওয়ার জন্য। 5 জন করে দিলে 2 লক্ষ প্রত্যেক ভোট কেন্দ্রে নির্বাচন কমিশনে দেখা করে গিয়ে বলছে, যদি হয় তাহলে 42,250টা ভোট কেন্দ্রে কতজন সৈন্য লাগে? আমাদের অতগুলা নাই। আপনি যে সেন্টার আছে, আমার এলাকায় একটা সেন্টার আছে, প্রায় 4 কিলোমিটার দূরে গিয়ে ভোট দিতে হয়। সেখানে ভোট কীভাবে দিবে? নদী ক্রস করে গিয়ে ভোট কীভাবে দিবে? যদি সহিংসতা হয় তাহলে ভোটগুলো এই পুলিশ বাহিনী কি ইলেকশন করতে পারবে? পারবে না। এই চিন্তাটা জাতীয় পার্টি বলছে আপনারা ভোট করবেন। যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে, ভোট দেওয়ার ব্যবস্থা করা না থাকে, সেই ইলেকশনটা প্রশ্নবিদ্ধ হবে এবং হয়ে যাবে জামাত ভার্সাস জোট ভার্সাস বিএনপি, আর কেউ থাকবে না। তখন কি হবে জানেন? জামাত জোট এবং বিএনপি জোটের মধ্যে সংঘর্ষ অনিবার্য এই দেশের নির্বাচনের জন্য। জি, ধন্যবাদ তাজ ভাই। আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিতে চাই। দর্শক আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি। আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কেবল প্রশ্নগুলো সহজ, যাচ্ছি সরাসরি আলোচনায়। তাজ ভাই, আপনার কাছে আলোচনা শুনছিলাম, সিকিউরিটি নিয়ে আপনি প্রশ্ন তুললেন, এবং আমি আরেকটু যোগ করতে চাই, তারেক রহমানের সিকিউরিটি নিয়ে আপনারই বৃহত্তর সিলেটের একজন প্রার্থী, তিনি একটু অসন্তোষ ব্যক্ত করেছেন যে এটি এক ধরনের পক্ষপাত হয়ে যাচ্ছে নির্বাচন কমিশন বা সরকারের। শুনেন, বৃহত্তর সিলেটের হোক আর যে জায়গায় হোক, বক্তব্য দিতে হবে, আপনাকে সঠিক দিতে হবে, জনগণের পক্ষে দিতে হবে, যেটা সত্য সেটা বলতে হবে। তারেক রহমান পলিটিক্যাল ডাইনাস্টি ফ্যামিলির লোক। সাউথ এশিয়াতে পলিটিক্যাল ডাইনাস্টি ফ্যামিলি কিলিং আপনি তো বাদ দিতে পারবেন না। আমি যদি নাম ধরে বলি,
ভারতের ইন্দিরা গান্ধী, ওনার ছেলে রাজীব গান্ধী, আপনি পাকিস্তানের বেনজির ভুট্টো, নট অনলি দ্যাট, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, তাকে গুলি করে মারা হয়েছে। আপনি এরপরে গেলেন নেপালের রাজা বীরেন্দ্রকেও কিন্তু পুরো ফ্যামিলি সহ গুলি করে মারা হয়েছে। তারেক রহমান সাহেব হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছেলে। জিয়াউর রহমানকেও গুলি করে হত্যা করা জিয়াউর রহমান সাহেবকে এইজ অফ 43 রাইট তে মারা হয়েছে গুলি করে এবং অ্যাসাসিনেশন মানে আর্মির মধ্যে। বেগম খালেদা জিয়া ওনার মা প্রধানমন্ত্রী 3 বার করে, ওনার বাবা রাষ্ট্রপতি সেনাবাহিনীর প্রধান, উনি 17 বছর এক্সাইল পরে দেশে আসছেন। ওনার সিকিউরিটি থ্রেট থাকবে না? বৃহত্তর পলিটিক্যাল পার্টির আগামী দিনে ফ্রি ফেয়ার ইলেকশন আমরা যেটা চাচ্ছি, লেভেল প্লেইং ফিল্ড হলে, এই লোকটা যদি আগামী দিনের দেশের রাষ্ট্রনায়ক, দেশ চালানোর জায়গায় যায়, তাকে সিকিউরিটি দেওয়া হবে না? আপনার যদি সিকিউরিটি মনে করেন, প্রয়োজন মনে করেন, আপনি সিকিউরিটি চান সরকারের কাছে, আপনি সরকার তো বলছে যার প্রয়োজন সিকিউরিটি আমরা দিব। এবং আপনি নিজেও মনে করছেন যে সিকিউরিটি থ্রেট আছে? সিকিউরিটি থ্রেট এবং আছে, সিকিউরিটি থ্রেট আছে এই জন্য যে এত বেশি অবৈধ আর্মস বাংলাদেশে আছে, এই আর্মসগুলা উদ্ধার করা হয় নাই। আপনি লিগেল আর্মস 50,000 লিগেল আর্মস আপনি নিয়ে 2009 থেকে যারা আর্মস নিছে, জেনুইন লুক বিজনেসম্যান যারা নিছে, তাদের আর্মস নিয়েও আপনি জমা রেখে দিচ্ছেন। কিন্তু বাহিরে এত আর্মস আছে, ইললিগেল আর্মস, টানা লুট করা আর্মস, রাস্তা দিয়ে মানে বর্ডার দিয়ে যে আর্মসগুলো আসছে তা নিয়ে ডামডামে এগুলি করে লোক মারা হচ্ছে। এর প্রোটেকশন আপনার 2-1 গানম্যান দিয়ে আপনি কী দিবেন? মানুষ তো বলে আপনাকে যারা ক্ষমতায় বসাইছে জনাব ইউনূস সাহেব, তাদেরকে একজন গানম্যান নাম দিয়ে 4 জন দিচ্ছেন। গানম্যানেও কাজ কতটুকু হবে? আসল জায়গায় রুটসে যেতে হবে। কেন ক্রাইম হচ্ছে, সেই ক্রাইম বন্ধ করেন। আপনি মবরে অ্যালাউ করেন না, মবরে অ্যালাউ করে দিয়ে যখন করবেন, তাহলে দেখবেন এই মব কিন্তু আপনাকে একদিন ধরবে। 4 মাস পরে আর 2 মাস পরে রাষ্ট্র ক্ষমতায় আপনি চলে যাবেন না? এরপরে কিন্তু ওই যে মাসুদ কামাল সাহেব বলছে না যে এই উপদেষ্টারা ছাড়ার আগে ওদের পাসপোর্ট জমা নিতে হবে। কেন বলছে উনি তো জার্নালিস্ট। কারণ আপনি কাজ করবেন, এমন কোনো কাজ করবেন না যেটার জন্য আজকে আমারে ধরতেছেন, কালকে আপনাকে যেন আমি না ধরতে পারি। এই দেশটার লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন করার জন্য ইলেকশন কমিশনকে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনের যে ক্ষমতা যতটুকু, এটা ব্যবহার করতে হবে এবং দেখাতে হবে দেশকে। জি, ধন্যবাদ। হাসনাত ভাই, শেষ করবো আপনাকে। না, আমি প্রাথমিকভাবে বলেছি যে রাষ্ট্রের যে কোনো মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। নির্বাচনকালীন সময়ে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে, অতএব আমাদের তরুণ প্রজন্মের একজন বর্ষিয়ান আইনজীবী শিশির মনি সাহেব যদি মনে করেন, বা যদি ওনার দল মনে করে, বা অন্য যে কেউ মনে করে, সরকারের কাছে পদ্ধতিগতভাবে প্রক্রিয়াগতভাবে আবেদন করতে পারেন এবং রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব গ্রহণ করবেন, ব্যবস্থা নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। তবে না, তাজ ভাই আবার বলছেন যে নির্বাচন হবে তো? না, আমি নির্বাচন হবে, নির্বাচন হতেই হবে। কারণ নির্বাচন যদি না হয়, তো তাজ ভাই যে সংকট করছেন, উনি কিন্তু আবার লন্ডনে চলে যাবেন, আপনি কিন্তু দেশে থাকবো না। আদৌ কি এরকম কোনো সম্ভাবনা দেখেন? না, আমি এমনটি মনে করি না যে নির্বাচন হবে না। কারণ নির্বাচনের মাঠে তাজ ভাই যেভাবে বলছেন, আমি ঠিক এমনভাবে দেখি না। নির্বাচনের সমস্ত প্রার্থীরা মাঠে তাদের প্রচার কার্যক্রম পরিচালনা করছে। তাজ ভাই যেহেতু নির্বাচন করছেন না, এই জন্য এই বিষয়টা বুঝতে পারছেন না। কারণ তাজ ভাইয়ের কাছ থেকে একটু ছোট্ট করে শুনতে চাই। একটা কথা প্রথমে বলি, যে বলছি তাজ ভাই চলে যাবে লন্ডন, আমি এখানে আপনার 20 বছর ধরেই আছি, যাওয়া আসা না, তাজ ভাই যাবেন না, আমার না একটা টকশোতে রেকর্ড আছে, আমার টকশোগুলো দেখলেই বুঝবে কতদিন ধরে করি। দ্বিতীয় হলো, ভাই বলছেন যে ইলেকশন করছেন না, ইলেকশন না করলে আমার প্রার্থীর জন্য আমার এলাকায় ইলেকশন বিভিন্ন জায়গায় যেতে হবে আমাকে। মার্কেটের অবস্থা, আপনি ঢাকা থেকে ইউনিভার্সিটিতে গেছেন। আমি আপনাকে বলি, যে আমি মনে করি না যে কোনোভাবেই এই নির্বাচনকে ব্যাহত করার কোনো সুযোগ বা কোনো অনুঘটক বাংলাদেশে ঘটবে। ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র আছে, ভেতর থেকে আছে, বাহির থেকে আছে। আমি বললাম প্রকাশ্যে হুমকি দিচ্ছে ব্যাহত করার জন্য, কিন্তু আপনি একটা বলেন, আমার দেশের সেনাবাহিনী গত 1.5 বছর একেবারে অবর্ণনীয় কষ্ট করে মাঠে আছেন শুধু একটা নির্বাচন সুষ্ঠু করার জন্য। আমার অন্তর্বর্তীকালীন সরকার শত সমালোচনা সহ্য করার পরও 18 বছরের জঞ্জালকে ঘাড়ে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব ছেড়ে দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, ওনারা পরাজিত হবেন, ওনারা ব্যর্থ হবেন, এমনটি আমি মনে করি না। আমরাও বিশ্বাস করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন কমিশন বা বর্তমানে যারা আছেন বিভিন্ন জায়গায়, তারা কেউ ব্যর্থ হবেন না, একটি সফল এবং একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দেবেন, যেটা তাজ ভাইরাও সেই নির্বাচনের প্রশংসা করতে বাধ্য হবেন, আমরা এটি বিশ্বাস রাখতে চাই। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ,
আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার হবে। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।